আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ইকবাল হোসেন সিদ্দিকী। প্রথমে সংবাদ শিরোনাম। মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চায় সরকার। মানবিকতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে জনগণের আস্থা ও বিশ্বাস দৃঢ় করতে চিকিৎসকদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান। টানা ভারী বর্ষণ এবং উজানের ঢলে বাড়ছে দেশের নদ নদীর পানি। ৮ জেলায় স্বল্প থেকে মাঝারি মাত্রার বন্যার শঙ্কা। চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় পানির নিচে অসংখ্য গ্রাম। দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন। ১৬ই জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত। চট্টগ্রামে বন্যা দুর্গতদের জন্য সরকারের পর্যাপ্ত খাদ্য সহায়তা। দুর্যোগ শেষে ক্ষয়ক্ষতির পরিমাপ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বললেন ত্রাণ প্রতিমন্ত্রী। জনগণের দুর্ভোগ কমিয়ে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান বিদ্যুৎ প্রতিমন্ত্রীর। শিক্ষার উন্নয়ন, আধুনিকায়ন ও সম্প্রসারণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা প্রশমনে নতুন করে কূটনৈতিক উদ্যোগ। সৌদি যুবরাজের সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের ফোনালাপ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। ঢাকা মেডিকেল কলেজের গৌরবোজ্জ্বল ৮১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ডিএমসি ডে ২০২৬-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সকালে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসের শহীদ মিলন চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে ডিএমসি ডে এর উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা মেডিকেল কলেজের ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ শীর্ষক প্রকল্প ও সারা দেশের ১১টি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের জন্য আধুনিক সুবিধা সম্বলিত ২০টি হোস্টেল ভবন নির্মাণ শীর্ষক সকল প্রকল্প সম্পর্কে ব্রিফ করা হয়। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে একটি করে গাছের চারা রোপণ করেন। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা শীর্ষক উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ সভাপতি ডক্টর জুবাইদা রহমান বলেন, চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের ভিত্তি জ্ঞান হলেও চিকিৎসা পেশার প্রকৃত ভিত্তি মানবিকতা। চিকিৎসা বিজ্ঞানের অগ্রযাত্রা যতই প্রযুক্তি নির্ভর হোক না কেন, তার কেন্দ্রবিন্দুতে সবসময় মানুষই থাকবে। আগামী ২০ বা ২৫ বছর পরে আমরা ঢাকা মেডিকেল কলেজকে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসা শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে দেখতে চাই। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিকতা, সঠিক ও সুষ্ঠু চিকিৎসার মাধ্যমে দেশের মানুষের আস্থা ও বিশ্বাস দৃঢ়তর করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদেরকে দেশের প্রান্তিক পর্যায়ে সেবা দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। প্রধানমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশে 5টি শিশু হাসপাতাল চালু করা হবে। সেবা নিশ্চিত করতে আমরা আরও ৫,০০০ এমবিবিএস চিকিৎসক নিয়োগের কার্যক্রম আমরা শুরু করেছি। আমরা নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, যেটি আমরা আলাপ করেছি, ফার্মাসিস্ট, মিডওয়াইফ এবং অন্যান্য স্বাস্থ্য পেশাজীবী যেগুলো আছে, বিদ্যমান আছে, সেগুলো শূন্য পদও দ্রুত সাথে যাতে এই শূন্য পদগুলো পূরণ করা যায় সেটির প্রক্রিয়ার কাজও আমরা শুরু করেছি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, এটা আমরা প্রত্যেকে জানি। এটার জন্য আপনারা যারা ডাক্তার আছেন তারা আপনারা অবশ্যই ভালো করে জানেন। সরকার এই নীতিতে সবার কাছে আমরা স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা, এই নীতির ভিত্তিতে আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। শিশু স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমাদের সরকার গুরুত্ব আরোপ করছি আমরা।
সারা বাংলাদেশে 5টা শিশু হাসপাতাল, এগুলা বিল্ডিংগুলা তৈরি হয়েছিল বহু বছর যাবৎ পড়ে আছে বিল্ডিংগুলা। আমরা এগুলাকে দ্রুত চালু করার ব্যবস্থা করছি। আমরা এগুলা বাচ্চাদের জন্য 1000 বেডের হসপিটাল আমরা সারা দেশে চালু করতে সক্ষম হব। আমরা টার্গেট করছি ইনশাল্লাহ সেপ্টেম্বর মাসের মধ্যে এগুলা চালু করব। যারা বর্তমানে চিকিৎসক আছেন, ডাক্তার আছেন, যারা উড বি ডাক্তার যারা হবেন, প্রত্যেকের কাছে আমার একটা প্রত্যাশা আছে, প্রতি বছর বাংলাদেশ থেকে ±5 বিলিয়ন ডলার চলে যাচ্ছে বিদেশে চিকিৎসার জন্য। আপনাদের সকলের কাছে আমার একটি প্রত্যাশা যে আসুন না, আমরা কেন পারবো না এই পরিস্থিতিটির পরিবর্তন করতে। এটি একমাত্র সম্ভব হবে আপনাদের মানবিক অ্যাপ্রোচ এবং আপনাদের সঠিক সুষ্ঠু চিকিৎসা প্রদানের মাধ্যমে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বাস্থ্য, পরিবার ও কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার বক্তব্য রাখেন। টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে দেশের বিভিন্ন নদ নদীর পানি দ্রুত বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে 4টি নদীর পানি 6টি জেলার 6টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টায় অন্তত 8টি জেলায় স্বল্প থেকে মাঝারি মাত্রার বন্যার ঝুঁকি রয়েছে। বৃষ্টিপাত কমে গেলেই বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র। রিপোর্ট দিনার সুলতানার। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বন্যা পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি হয়েছে। সাঙ্গু, খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর পানি 6টি স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বিপদসীমার রেকর্ড 107 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়ে সর্বোচ্চ অবস্থানে রয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে 130 মিলিমিটার এবং দেশের জাফলংয়ে 156 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপ ও সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে দেশের 127টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে 57টিতেই পানি বৃদ্ধি পেয়েছে। কুশিয়ারা নদীর পানি মারকুলি ও ফেঞ্জগঞ্জ স্টেশনে, মনু নদী মৌলভীবাজারে এবং খোয়াই নদী হবিগঞ্জের বল্লা স্টেশনে বিপদসীমার উপর দিয়ে বইছে। ইতিমধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। বিগত কয়েকদিনে যে বন্যা পরিস্থিতি লক্ষ্য করেছি মূলত দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকা এবং একই সাথে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা পাদদেশীয় মৌলভীবাজার এবং হবিগঞ্জ জেলায়, তা মূলত আকস্মিক বন্যাপ্রবণ নদীগুলোর পানি স্বল্প সময়ে অতি ভারী বৃষ্টিপাতের ফলে দ্রুত বৃদ্ধি পেয়ে সংঘটিত বন্যা। বিগত 3-4 দিন ধরে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবণতা চলমান আছে। এই কারণে নদ নদীগুলোর পানি পুরোপুরি এখনো বিপদসীমার নিচে নামতে পারেনি। তবে আবহাওয়া সাম্প্রতিক পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে দক্ষিণ পূর্বাঞ্চলীয় অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেতে পারে, বিশেষ করে ভারী বৃষ্টিপাতের প্রবণতা। সেহেতু আশা করা যাচ্ছে যে পরবর্তীতে দক্ষিণ পূর্বাঞ্চলীয় পার্বত্য অববাহিকার সাঙ্গু, মাতামুহুরী এবং হালদা ইত্যাদি নদীর পানি দ্রুত হ্রাস পেয়ে বন্যা পরিস্থিতি উল্লেখযোগ্য উন্নতি হতে পারে। এফএফডব্লিউসির পূর্বাভাস অনুযায়ী আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এছাড়া তিস্তা, সুরমা, সোমেশ্বরী ও মাতামুহুরী সহ বেশ কয়েকটি নদী বর্তমানে সতর্ক সীমায় রয়েছে। তবে ভারী বৃষ্টিপাত কমে গেলে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছে পূর্বাভাস কেন্দ্র। এটা মূলত আকস্মিক বন্যা পরিস্থিতি এবং এটা স্বল্পমেয়াদী হওয়ার সম্ভাবনাই বেশি এবং বৃষ্টিপাত হ্রাস পেলে আগামী 24 ঘন্টা পরবর্তী সময়ে বন্যা পরিস্থিতির দ্রুত উন্নতি পরিলক্ষিত হতে পারে। দিনার সুলতানা, বিটিভি নিউজ। ভারী বৃষ্টিপাত আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দেশের উত্তর, দক্ষিণ ও পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলার অসংখ্য গ্রাম বন্যার পানিতে তলিয়ে গেছে। জেলার 7 উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। মাতামুহুরী, সাঙ্গু, খোয়াই, ডাকাতিয়া ও কুশিয়ারা সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তৃপ্তি তেওয়ারি রিপোর্ট। গত সপ্তাহে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে টানা বর্ষণ আর পাহাড় থেকে নেমে আসা ঢলে চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগড়ার বিস্তীর্ণ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। ফুলে ফেঁপে উঠেছে শঙ্খ ও ধনু নদী। পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।
চট্টগ্রাম কক্সবাজারের পাশাপাশি পানির নিচে তলিয়ে রয়েছে পার্বত্য চট্টগ্রামের ৩ জেলার বিভিন্ন অঞ্চল। আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। বন্যার কারণে ইতোমধ্যেই চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের অনেক দুর্গম এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। বিভিন্ন সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় এসব এলাকায় স্থলপথে ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। এই ধরনের এলাকায় নৌ ও বিমান সহায়তায় ত্রাণ পৌঁছে দেওয়ার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এদিকে উত্তর পূর্বাঞ্চলের খোয়াই, মনু ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে অতিক্রম করছে। এর মধ্যে সুনামগঞ্জের মারকুলি এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সুরমা, কুশিয়ারা ও মনু নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কুশিয়ারা ও সুরমা নদী সংলগ্ন সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আরও খারাপ হতে পারে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর, উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নীলফামারী, লালমনিরহাট এবং গাইবান্ধা জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের ভেতরে ভারী বৃষ্টিপাতের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। একই সময় দক্ষিণ পূর্ব পার্বত্য অববাহিকায় ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু স্থানের নদী সংলগ্ন নিম্নাঞ্চলেও বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। এছাড়া উপকূলীয় জেলা লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানায় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তৃপ্তি তেওয়ারি, পিটিভি নিউজ। বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ সকল জেলায় আগামী ১৬ জুলাই পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বন্যা দুর্গত ৫টি জেলায় উদ্ধার তৎপরতা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। মাহাদি আমিন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় প্রশাসন ও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একযোগে বন্যার্তদের পাশে দাঁড়িয়ে কাজ করে চলেছেন। দেশ জুড়ে প্রবল বৃষ্টিপাত হয়েছে, তার ধারাবাহিকতায় বেশ কিছু জায়গায় বন্যা হয়েছে, পাহাড় ধস হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের ভিতরে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই ৫টা জেলায় জনমানুষের ভেতরে একটা অভাবনীয়, অবর্ণনীয় কষ্টের সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিক এই বিষয়টা মনিটরিং করছেন এবং ওনার বিভিন্ন টিম মেম্বারদের মাধ্যমে মনিটরিং করাচ্ছেন, যারা রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত রয়েছেন সরকারের ভেতরে থেকে স্থানীয় প্রশাসনের ডিসি, এসপি, ডিআইজি, সংশ্লিষ্ট কমিশনার, সিভিল সার্জন, ফায়ার সার্ভিসের সবার সাথে উনি মিটিং করেছেন, সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন কিভাবে জনগণের সাথে থাকতে হবে, কিভাবে জনগণের পাশে থাকতে হবে। আগামীকালকেও মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের সকল বিভাগীয় কমিশনারদের সাথে আলোচনা করবেন, ওনাদের মতামত নেবেন এবং ওনার নির্দেশনা প্রদান করবেন। যে উদ্ধার তৎপরতা রয়েছে সেক্ষেত্রে স্থানীয় প্রশাসন এবং রাষ্ট্রযন্ত্রের সকল অনুষঙ্গ প্রতিটি মন্ত্রণালয় যার যার জায়গা থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে অর্থনৈতিক অনুদান নিশ্চিত করেছেন। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, প্রায় ২ কোটি টাকার উপরে খুব দ্রুত গতিতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী প্রতিটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত রয়েছেন, বিভিন্ন জায়গায় যাদের ঘর বাড়ি বিলীন হয়ে গিয়েছে, তাদের প্রায় প্রতিটি পরিবারের কাছে চাল পৌঁছে দেওয়ার জন্য যে অবিরত প্রচেষ্টা সেটা অব্যাহত রয়েছে। আগামীকালকে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা হচ্ছে না এই ৫ জেলাতেই। ডিস্ট্রিক্টের ডিসি মহোদয়দের সাথে আলোচনার প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে সবার আলোচনা এবং আমরা সমন্বিতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনস্থ যেসব জেলাগুলো রয়েছে সব জায়গাতে এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হচ্ছে। সুতরাং ১৬ জুলাই পর্যন্ত আর কোনো এইচএসসি পরীক্ষা হবে না। পরবর্তীতে অবস্থার আলোকে আমরা ফার্দার জানাবো।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসাইন বলেছেন, চট্টগ্রামে অতিবৃষ্টিজনিত দুর্যোগ এখনও শেষ হয়নি। দুর্যোগ শেষে ক্ষয়ক্ষতির পরিমাপ অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারা দেশে দুর্যোগ মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। শহরে জমিনে বন্যা পরিস্থিতি ও ত্রাণ কাজের নির্দেশনা দিতে চট্টগ্রাম ও ৩ পার্বত্য জেলা সহ 5টি জেলা পরিদর্শন করবেন তিনি। ইতিমধ্যেই চট্টগ্রামের 650টি আশ্রয় কেন্দ্র আশ্রয় নিয়েছে 25,000 মানুষ। তাদের জন্য শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। আমার দায়িত্ব হয়েছে আজকে আমি 5টা ডিস্ট্রিক্টে ঘুরবো আগামী উইকে। ওখানে ক্ষয়ক্ষতি বা আরও নতুন করে কোনো কিছু আমাদের সাহায্য দেওয়ার দরকার আছে কিনা সেটা পর্যবেক্ষণ করব বা ওইভাবে কাজ করব। চট্টগ্রামের জন্য আমরা কিন্তু এই পর্যন্ত 500 মেট্রিক টন চাল দিয়ে দেওয়া হয়েছে। তাদের হাতে মধ্যে এখনও 200 মজুদ আছে। লাগলে যদি লাগে বলার সঙ্গে সঙ্গে আমরা পাঠাই দিতে পারি। বন্যার অবস্থা আসলেই ভয়াবহভাবে খারাপ, কিন্তু অনেক সময় হয় যে ভয়াবহ খারাপ বা অনেক খারাপ আমরা ওই পর্যন্ত বলে ছেড়ে দিই, জানি না কতটুকু খারাপ, বাট এইবার আমরা জানি কতটুকু খারাপ, সেই জন্য আমরা ওইভাবে পদক্ষেপ দিতে পারতেছি। পরে তিনি চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় চট্টগ্রামের বন্যার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্যোগ পরবর্তী সার্বিক পরিস্থিতি, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং জরুরি সেবার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকারের সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। মাঠ পর্যায়ের বাস্তব পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষয়ক্ষতি এবং সেবার অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তিনি জনগণের দুর্ভোগ কমিয়ে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। সমাধান হবে, কিন্তু এরপরে আসলে দীর্ঘমেয়াদী আমাদের, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী আমাদের পুনর্বাসন কার্যক্রম জোরদার করতে হবে। দুর্যোগকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন সবসময় নগরবাসীর পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। সকালে নগরীর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ডে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে তিনি কথা বলেন। মেয়র স্থানীয় বাসিন্দাদের খোঁজ খবর নেন, তাদের দুর্ভোগের কথা শোনেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষতিগ্রস্ত এলাকায় নিয়মিত তদারকি, প্রয়োজনীয় ত্রাণ সহায়তা নিশ্চিত করা এবং জলাবদ্ধতা পরবর্তী পুনর্বাসন কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন। এ সময় মেয়র পানিবন্দী পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। চট্টগ্রামে চলতি জুলাই মাসের 5 তারিখ থেকে এ পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর 1200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। অতি ভারী বৃষ্টিপাত কমে এলেও ভারী ও মাঝারি বৃষ্টিপাত আরও 1 সপ্তাহ অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। তবে ধীরে ধীরে উন্নতি হবে বন্যা পরিস্থিতি। সমুদ্র বন্দরের 3 নম্বর সতর্কতা আজ উঠিয়ে নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন সুরেশ কুমার দাস। এখনও আকাশে ভয়াল মেঘের আনাগোনা, নিষ্প্রভ দিনের আলো। আকাশ ভাঙা বৃষ্টির দাপটে কিছুটা কমে এলেও চট্টগ্রামের আকাশে প্রায় 1 সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই। থেমে থেমে ভারী বর্ষণ এখনও অব্যাহত আছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৃষ্টির পরিমাণ কমলেও চট্টগ্রাম অঞ্চলে বর্ষার প্রকট রূপ আরও 1 সপ্তাহ থাকবে। 5 জুলাই থেকে আজ পর্যন্ত প্রায় 1200 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রাম আবহাওয়া অধিদপ্তর। লঘুচাপের অবস্থান এখন ইন্ডিয়াতে রয়েছে, ও নিম্নচাপের অবস্থান সুস্পষ্ট লঘুচাপ যেটা বলি এখন বর্তমানে যে মৌসুমি বায়ুর যে অক্ষাংশ, এই অক্ষাংশ বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে। গত কয়েকদিন ধরেই এই অবস্থা বিরাজ করছে। এখন বলা যেতে পারে আগামী কয়েকদিন এই অবস্থার উন্নতি হবে, বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যাবে,
তবে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই বৃষ্টিপাতের ধারার অদ্যাবধি পর্যন্ত আমরা 1201 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে বৃষ্টি কমে আসায় নগরে বাড়ছে কর্মজীবনের ব্যস্ততাও, সড়কে গাড়ির চলাচল কিছুটা বেড়েছে। তবে বন্যা প্লাবিত এলাকার মানুষের দুর্ভোগ সহসা কমছে না। এক সপ্তাহ ধরে কষ্ট পাচ্ছি, অনেক এখানে বৃষ্টি না হওয়া পর্যন্ত এখানে মানুষ অনেক দিন ধরে কষ্ট পাচ্ছে। আজকে কয়েকদিন ধরে চুলার মধ্যে আগুন পর্যন্ত জ্বালাইতে পারছি না, চুলা ডুবে গেছে। তো বাজে এর দূরত আছে আর কি, আল্লাহ যা করে তা এর দূরত আছে বাড়ি। এখন পানি আর পারতেছে, কমতেছে না, কেউ কেউ তো পারতেছে না, বাড়ি থেকে বেরো হতে পারছে না। চট্টগ্রামের বাঁশখালী, সাতকানিয়া, লোহাগাড়া, বান্দরবান ও কক্সবাজারের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে পারে বলে বন্যা পূর্বাভাস ও সতর্কতা কেন্দ্র জানিয়েছে। এই সময়ে নদ নদীর পানির অবস্থার কিছুটা সতর্ক অবস্থায় থাকবে, তাদের যে বিপদসীমা সেই বিপদসীমার কাছাকাছি থাকবে। এটা বন্যা পূর্বাভাস কেন্দ্রের যে ম্যাপে দেখা যাচ্ছে তাতে আমরা কক্সবাজারে কিছুটা দেখতে পাচ্ছি, সিলেটেও আমরা দেখতে পাচ্ছি নদীর পানির বিপদসীমার কাছাকাছি ও সতর্ক অবস্থায় আছে। আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে চট্টগ্রামে এই বর্ষার শক্তিমত্তা খুব সহসা স্থিমিত হবে না, অর্থাৎ বৃষ্টি ও বর্ষার দাপটের মধ্যেই জীবন জীবিকার চাকা সচল ও স্বাভাবিক রাখতে হবে। সুরেশ কুমার দাস, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম। বরিশালের গৌরনদী উপজেলার নলচেরা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছে। আজ সকালে এই নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রায় 6 কোটি টাকা ব্যয়ে এই ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, সরকার শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষার উন্নয়ন, আধুনিকায়ন ও সম্প্রসারণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রহমানের সরকার, বেগম খালেদা জিয়ার সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, বাংলাদেশে এই 3 সরকারের যে আলাদা একটা বৈশিষ্ট্য, আমাদের ক্ষমতার আমলে তা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই জন্যই বাকি সরকাররা সব পালিয়ে যায়, হারিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাবাদের সরকার, জিয়া পরিবারের সরকার কিন্তু কখনো হারিয়ে যায় না, বারবার। অতএব ক্ষমতা আপনারা এমনভাবে চর্চা করবেন যাতে জনগণ আপনাদের প্রতি, আমার প্রতি, প্রধানমন্ত্রীর প্রতি, দলের প্রতি কোনো অসন্তোষ না তৈরি করে। আমাদের এই প্রচলিত যে বই পুস্তক লেখাপড়া আমাদেরকে শেখানো হয়, ভালো, খারাপ না, কিন্তু এই ধরনের বই পুস্তক দিয়ে কিন্তু আসল জ্ঞান পাওয়া যায় না। আসল জ্ঞান পেতে গেলে পরে আমাদেরকে আমাদের পরিবার, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের গার্জিয়ান, আমাদের সামাজিক পরিবেশ এবং বড় বড় মনীষীদের জীবন তারা কিভাবে যাপন করেছে, সেই সমস্ত এক্সট্রা একাডেমিক লেখাপড়া, কারিকুলাম বহির্ভূত যে লেখাপড়া, সেই লেখাপড়াগুলি করা এবং আমাদের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে, মানব সন্তানের মধ্যে সর্বশক্তিমান যে প্রতিভা দিয়ে রেখেছে, বিভিন্ন প্রতিষ্ঠান যদি সেই প্রতিভাগুলিকে উৎসাহিত করে, তাহলে কিন্তু আজকের প্রতিভাবান শিশু ভবিষ্যতের একজন রাষ্ট্রনায়ক, একজন সমাজ নেতা, একজন বিজ্ঞানীতে পরিণত হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা বন্ধে
নতুন করে কূটনৈতিক উদ্যোগ এগিয়ে চলছে। এ লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, তাদের এই ফোনালাপে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া সৌদি আরবের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার সামগ্রিক বিষয় নিয়েও তারা কথা বলেন। দুই নেতা হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোতে স্থিতিশীলতা বজায় রাখার উপর গুরুত্ব আরোপ করেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নতুন করে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে তেহরানের অনুরোধে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। তবে তিনি জানান, দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির কার্যকারিতা ইতিমধ্যে শেষ হয়ে গেছে। ইরানের প্রধান আলোচক বাগের গালিভাব বলেছেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারক চুক্তির প্রতি অবিচল না থাকলে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং আত্মরক্ষায় সবকিছু করবে। পুনরায় ব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্য ভাঙতে সমুদ্রের বুকে জালের সাহায্যে সফলভাবে রকেট বুস্টার পুনরুদ্ধার করেছে চীন। শুক্রবার সমুদ্রে তৈরি বিশেষ এক প্ল্যাটফর্মে জালের সাহায্যে লং মার্চ 10B নামের রকেটের এ সফল পরীক্ষা দেশটিকে সাশ্রয়ী বাণিজ্যিক মহাকাশ অভিযান ও 2030 সালের মধ্যে মানববাহী চন্দ্র অভিযানের পরিকল্পনায় অনেক দূর এগিয়ে দিল। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির প্রতিবেদন অনুসারে লং মার্চ 10B রকেটটি দক্ষিণ চীনের হাইনান বাণিজ্যিক মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় দুপুর 12:15 উৎক্ষেপিত হয়েছে। উৎক্ষেপণের প্রায় 6 মিনিট পর রকেটের বুস্টার ও উপরের অংশটি আলাদা হয়ে যায়। এরপর বুস্টারটি উলম্বভাবে নেমে এসে সমুদ্রের উপর থাকা এক অফশোর প্ল্যাটফর্মে সফলভাবে অবতরণ করলে সেটিকে উদ্ধার করা হয়। অরবিটাল ক্লাসের বা কক্ষপথ স্তরের কোনো রকেট সফলভাবে পুনরুদ্ধার করার ক্ষেত্রে এটাই চীনের প্রথম ঘটনা। এ পরীক্ষার সাফল্য চীনকে পুনরায় ব্যবহারযোগ্য রকেট তৈরির আরও কাছাকাছি নিয়ে গেল। এশিয়া জুড়ে যেন থামছেই না প্রাকৃতিক দুর্যোগের আঘাত। একদিকে টানা মৌসুমী বৃষ্টিতে ভয়াবহ বন্যা ও ভূমিধস, অন্যদিকে শক্তিশালী টাইফুনের নতুন হুমকি। চীন, বাংলাদেশ, ভারত ও ভিয়েতনাম সহ বিভিন্ন দেশে বাড়ছে প্রাণহানি। বাস্তুচ্যুত হচ্ছে হাজার হাজার মানুষ। উদ্ধার অভিযান চললেও নতুন করে ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাসে উদ্বেগ আরও বাড়ছে। জাকিয়া জামান, আনিকার ডেস্ক রিপোর্ট। টানা মৌসুমি বৃষ্টি ও চরম আবহাওয়ায় এশিয়ার বিভিন্ন দেশে তৈরি হয়েছে নতুন মানবিক সংকট। নদীর বাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে জনপদ, পাহাড় ধসে চাপা পড়ছে ঘরবাড়ি, বিচ্ছিন্ন হয়ে পড়ছে সড়ক যোগাযোগ। বিভিন্ন দেশে উদ্ধারকর্মীরা দিন রাত কাজ করেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিনিয়ত বাড়ছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চীনের দক্ষিণাঞ্চলে। ট্রপিক্যাল স্টর্ম মাইসাকির প্রভাবে গুয়াংশি অঞ্চলে কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ৯ জন নিখোঁজ রয়েছেন। আংশিকভাবে বাঁধ ভেঙে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ১,৩০,০০০ মানুষ। আটকা পড়া ১০,০০০-এর বেশি শিক্ষার্থী ও শিক্ষককে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। কিন্তু দুর্যোগ এখানেই শেষ নয়। চীনের দিকে ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। তাইওয়ান, ফুজিয়ান ও জেজিয়াং প্রদেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। একের পর এক প্রাকৃতিক দুর্যোগে দেশটির জরুরি সেবা ও উদ্ধার কার্যক্রমের উপর বাড়ছে চাপ। বাংলাদেশেও টানা বর্ষণে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে নেমে এসেছে বিপর্যয়। পাহাড় ধসে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৫ জনই শিশু। ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে প্রায় ১,০০০ শরণার্থীকে সরিয়ে নেওয়া হয়েছে। একই সময়ে চট্টগ্রামের উপকূলীয় এলাকায়ও টানা বৃষ্টি ও জোয়ারের পানিতে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। প্রতিবেশী দেশ ভারতেও থামেনি মৌসুমি বৃষ্টির তাণ্ডব। মহারাষ্ট্র ও উত্তর হিমালয় অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। বহু সড়ক ও মহাসড়ক বন্ধ হয়ে পড়েছে। বিচ্ছিন্ন হয়ে গেছে পাহাড়ি জনপদ। সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবেলা বাহিনী উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অন্যদিকে উত্তর ভিয়েতনামেও আকস্মিক বন্যায় নদীতে ধসে পড়েছে একটি দোতলা বাড়ি। ক্ষতিগ্রস্ত এলাকায় এখনও চলছে উদ্ধার অভিযান।
এছাড়া থাইল্যান্ডের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশেও আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় স্থানীয় প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এশিয়া জুড়ে চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং আরও তীব্র হয়ে উঠছে। তাই আগামী কয়েকদিনেও পরিস্থিতি আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। জাকিয়া জামান, আনিকা, বিটিভি নিউজ। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক, সত্য জানুন। সরকার ও বিএনপিকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরন্তর মিথ্যাচার চলছেই। পুরনো ছবি, ভিডিও, নাটকের দৃশ্য কিংবা বাস্তবতার সঙ্গে সম্পর্কহীন বিভিন্ন কন্টেন্ট ব্যবহার করে প্রতিনিয়ত গুজব ছড়ানো ও জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা করা হচ্ছে। এমনই দুটি ভাইরাল দাবির সত্যতা যাচাই করে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ গোলাম মর্তুজা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক কর্মীকে ধরে নিয়ে রক্তাক্ত করে মারধর করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেক ব্যবহারকারী সেটিকে বাস্তব ঘটনা মনে করে শেয়ার করেন। অনুসন্ধানে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক নাটকে একই দৃশ্য পাওয়া যায়। নাটকটির 2 মিনিট 48 সেকেন্ড থেকে 2 মিনিট 52 সেকেন্ডের অংশের সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। এছাড়া একজন কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুক অ্যাকাউন্ট থেকেও নিশ্চিত হওয়া যায় এটি একটি শুটিংয়ের দৃশ্য। ফলে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মীকে ছাত্রদল নেতাকর্মীদের মারধরের দাবিতে প্রচারিত ভিডিওটি মিথ্যা। অপরদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি ভিডিও ছড়িয়ে দাবি করা হয় মুক্তিযুদ্ধের চেতনা অস্বীকার করে বিএনপির শাসনামলে ইচ্ছাকৃতভাবে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যায় এ দাবিটিও মিথ্যা। বাংলা ফ্যাক্ট জানায়, চলতি বছরের জানুয়ারিতে ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের কাজের জন্য নরসিংদীর রায়পুরায় বীরশ্রেষ্ঠ মতিউর নগরের স্মৃতি স্থাপনাটি সাময়িকভাবে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রাস্তার কাজ শেষে নতুন নকশায় স্মৃতি মুরাল পুনর্নির্মাণ করা হয় এবং গত 2 জুন সেটির উদ্বোধনও করা হয়। রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং গণমাধ্যম সূত্রেও বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বাংলা ফ্যাক্ট বলছে, সাময়িক স্থানান্তরের সেই পুরনো ঘটনাকেই বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালাতে নতুনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। মোহাম্মদ গোলাম মর্তুজা, বিটিভি নিউজ। এবার আবহাওয়ার খবর। সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে আজ সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অধিকাংশ জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় 5টা 16 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 41 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি। জোয়ার শুরু হবে ভোর 4টা 50 মিনিটে, ভাটা সকাল 10টা 54 মিনিটে। পরবর্তী জোয়ার শুরু হবে বিকেল 5টা 48 মিনিটে এবং ভাটা রাত 11টা 24 মিনিটে।